নন্দ নদীর পাড়ে একা একা বসে নদীর বেয়ে চলা দেখছে। এখন ভাটার টান, ঠিক যেন তার নিজের জীবনের মতো। ওর হাতের মুঠোতে শক্ত করে ধরে রাখা একটা তাবিজ, যা ওর গুরুদেব ওকে দিয়ে গিয়েছেন। আজ প্রায় 3 মাস হয়ে গেল তার গুরুদেব পূর্ণানন্দগিরি দেহ রেখেছেন। নন্দর মন এখন ভীষণই এলোমেলো, অবসন্ন। মৃদু মৃদু বাতাস বইছে নদীর দিক থেকে। আবছাভাবে নন্দর মনে হল তার বাম দিক থেকে নদীর পার ধরে কেউ একটা হেঁটে আসছে। সে ঘাড় ফিরিয়ে চাইল সেদিকে। পরনে রক্তাম্বর, মাথায় বেশ জটা, কাঁধে একটা থলে জাতীয় কিছু। বয়স তার নিজের থেকে বেশিই হবে। হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছে সে। নন্দ দেখছে সেই ব্যক্তির দৃষ্টি যেন তার দিকেই স্থির হয়ে রয়েছে। সেই ব্যক্তি এগিয়ে এসে একেবারে নন্দর সামনেই থামলেন। নন্দ কিঞ্চিত অবাক হল সেই সাধক দর্শন মূর্তিকে দেখে। খালি পা, গলায় রুদ্রাক্ষ মালা একেবারে নাভি অবধি ঝুলছে, চোখ দুটি দীপ্তিময়। নন্দ উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আগে আপনি? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আমি ডি চ্যাক্স আছি আপনার সঙ্গে। আজ আপনি শুনবেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প সতীর সাপ। এটি একটি অডিও সিরিজ হিসেবে আপনি শুনবেন। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত চরিত্র, সম্পাদনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প সতীর সাপ। ওহে, শুনেছ ঘটনা? কঙ্কালী মায়ের মন্দিরে আজ ভোরে কি ঘটিছে?
মায়ের বেদির উপর কে যেন একটা মেয়েকে ফেলে রেখে গিয়েছে গো। তার পরনে কোনো কাপড় নেই, গলাটা একেবারে চিরে হাঁ হয়ে রয়েছে, কণ্ঠনলীটা 2 টুকরো হয়ে গিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে মায়ের মন্দির বেদি। বিশু ঠাকুর ভোরের বেলা মন্দিরে ফুল রাখতে গিয়ে এই দৃশ্য প্রথম দেখতে পায়। ভাবতে পারছো এই জিনিস গাঁয়ের বুকে আজ অব্দি কখনো দেখেছো আগে? মধু গোয়ালার মুখে এই কথা শুনে সবাই অবাক। অবাক হয়েছিল ওই বাচ্চা মেয়েটাও, যখন একটা অন্ধকার পুরুষ মূর্তি তার নাক মুখ চেপে ধরে গতকাল সন্ধেবেলায় পাকড়াও করে নিয়ে আসছিল পাশের গ্রাম চণ্ডীডাঙ্গা থেকে। মেয়েটির নাম কুসুম, মরা মায়ের ফুটফুটে একমাত্র মেয়ে সে। তার বাপ হারাধন, সে বিকেল হলেই বটতলায় চণ্ডুর আসরে বুঁদ হয়ে থাকত, বাড়ি ফিরত নেশা কাটলে, সে রাত হোক বা ভোর। লোকটা কুসুমকে নজরে নজরে রেখেছিল। সে হারাধনের কথাও জানত। একটি একা কিশোরীকে মহাভোগরূপে প্রদান হেতু এই কর্ম বড়ই সহজ তার কাছে। জীবনে বলি তো আর কম দেয়নি সে। এই বলি সাধনার বলি, এই বলি শক্তির, এ বলি মুক্তি বৃদ্ধি মহা ক্ষমতা অর্জনের। এই সব কিছুর জন্য সে সব করতে পারে, নির্দ্বিধায় করবেও। বিপিনের ঘরে গিয়ে দেখো কি হয়েছে। এ জিনিস কখনো দেখনি ভায়া, গা একেবারে শিউরে উঠবে। অনন্ত এই কথাগুলি বলে আবার এগিয়ে চলল পথ ধরে। নন্দ কিছুক্ষণ পথের ওপরই দাঁড়িয়ে থেকে বিপিনের বাড়ি একবার হয়ে যাবেই ঠিক করল, কিন্তু সেখানে যে এমন কিছু সে দেখবে তা মোটেই ভাবেনি। বিপিনের বউ পোয়াতি ছিল, ধাইমা নজর রেখেছিল তার উপর। শেষমেশ সুখবর পায় গতকাল রাতে, বিপিনের একটি পুত্র সন্তান হয়েছে। কিন্তু অনন্ত অমন বলল কেন? বিপিনের বউয়ের কি কিছু হলো? নন্দ যখন সেখানে পৌঁছল তখন দুপুরের রোদ পড়ন্ত। উঠোনের পেয়ারা গাছটার ছায়ায় বসে আছে 3 জন প্রৌঢ়া। তাদের মুখ ভীষণ থমথমে। কেমন একটা অমঙ্গলের ছায়ায় কালো হয়ে আছে মুখমণ্ডল। সে বিপিনকে ঘরের মধ্যে দেখতে পেল, আর তখনই দেখল ঘরের চালে একটা কাক বসে আছে। তার চোখের দৃষ্টি ভারী অদ্ভুত। লাল লাল কটা চোখে কেমন ভাবে যেন বাড়ির আশপাশ দেখছে কাকটা। আর পেয়ারা গাছের আড়াল থেকে একটা মিশকালো বিড়াল সেই কাকের দিকে তাকিয়ে আছে। নন্দর মনে হলো এই বিড়ালটার সাথে ওই কাকের চোখের ভাষায় কোনো কথোপকথন চলছে। এমন একটা বিড়াল আগে কখনো দেখেনি নন্দ। এ যেন এই জগতের কেউ নয়। বড়ই অদ্ভুত তার ভাবভঙ্গি। মানুষকে এসে আদৌ পরোয়া করে না। এইবার একটা বিচিত্র জিনিস দেখল নন্দ। ঘরের চাল থেকে কাকটা উড়ে এসে বসল পেয়ারা গাছের ডালে।
তারপর নিচে দাঁড়িয়ে থাকা বিড়ালটাকে মাথা নাড়িয়ে কেমন একটা নির্দেশ দিল যেন। আর অমনি বিড়ালটা এগিয়ে গিয়ে এক লাফে ঘরের চালে গিয়ে বসল। একটা সাধারণ বিড়াল কি এক লাফে মাটি থেকে ঘরের চালের ওপর উঠতে পারে? বিষয়টা যেন মোটেই স্বাভাবিক লাগলো না নন্দর। সে ঘরের দিকে এগিয়ে চলল, চোখটা এখনো চালের দিকেই রয়েছে। তাতে সে দেখছে বিড়ালটা এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কি সেই ভয়ানক দৃষ্টি! প্রবল ঘেন্না, বিরক্তি ও ক্রোধ মেশানো সেই দৃষ্টির ভাব। তখনও বড় জিনিসটা নন্দর জন্য ঘরে অপেক্ষা করছিল, যেটা তখন শুয়ে আছে ঘরের ভেতর একটা হলদে কাঁথার ওপর, যে গতকাল রাতে সদ্য জন্মগ্রহণ করেছে। নন্দ বিপিনকে ডাকতেই যাচ্ছিল, কিন্তু বাড়ির যা নিঃশব্দ থমথমে পরিবেশ, তাতে শব্দ করে ডাকতে আর মন চাইল না। বিপিনের সাথে তার চোখাচোখি হয়, ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু পরক্ষণেই ছিটকে বেরিয়ে আসে যেন। তারপর আর এক মুহূর্তের জন্যেও সেখানে দাঁড়ায় না নন্দ। বুকের ভেতরটা ধড়ফড় করছে তখনও। সে কি দেখল? এও কি সম্ভব? তবে কি সে যা ভাবছে তাই হলো? কি সর্বনাশ! পূর্ণিমার গভীর রাত, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। সেই চাঁদের আলোয় তেঁতুল বনের ভেতর দেখা যাচ্ছে একটি পুরুষ অবয়বকে। তার সামনে মাটিতে শুয়ে আছে একটি কিশোরী মেয়ে। তার পরনে কোনো কাপড় নেই। তার বুকের ওপর লম্বা করে রাখা দুটি পোড়া কাঠ। সিঁদুর লেপন করা একটি নরকরটি মেয়েটির যোনির স্থানে বিদ্যমান। বসে থাকা পুরুষটিও সম্পূর্ণ নগ্ন, এবং তার হাতে একটি ধারালো ছোড়া জাতীয় কিছু। সে এখন আকাশের দিকে মুখ তুলে কি সব বিড়বিড় করছে। কিশোরীর গলা বেয়ে নেমে আসা রক্তে ভিজে গিয়েছে মাটি। সম্পূর্ণ কণ্ঠ জুড়ে একটা টাটকা গভীর ক্ষত। এই জবা নামের মেয়েটিকে সে ধরে এনেছে লাউডিহি গ্রাম থেকে। জবার বাপ নেই, মায়ের কাছেই মানুষ। মায়ের শরীর কয়েকদিন ভালো যাচ্ছিল না। সারাদিন কাজ করার পর দুপুর গড়ালে বিছানা নিত। সেদিন মায়ের খুব অসুখ। জবা ছুটল মহাদেব কবিরাজের বাড়ির দিকে। কবিরাজ ওষুধ না দিলে মা হয়তো আর বাঁচবে না। সন্ধ্যের অন্ধকারে মেয়েটা খালি পায়ে গ্রামের কাঁকড় মাটির পথ ধরে ছুটে যাচ্ছিল মহাদেব মিত্তিরের বাড়ির দিকে। সে যখন গাবতলার কাঁটা ঝোপের বন ভেঙে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই খপ করে একটা হাত জবার কাঁধের ওপর এসে পড়ে। কিছু বোঝার আগেই জবা টের পায় কেউ তার মুখ চেপে ধরে শূন্যে তুলে নিয়ে জোর পায়ে এগিয়ে চলেছে। অতটুকু মেয়েটা এমন দানবের মতো পুরুষের আলিঙ্গনে একেবারে কাবু হয়ে পড়েছিল। নিঃশ্বাস নিতেই বেশ বেগ পেতে হচ্ছে। সামান্য কোনো শব্দটুকুও সে করতে অক্ষম।
তারপর এই ভিখারি বুড়ির শ্মশান ভূমির দক্ষিণে যে তেঁতুল বনটা আছে সেখানে এসে পৌঁছয় জবা। ততক্ষণে সে জ্ঞান হারিয়েছে। এরপর শুরু হয় সেই ভয়ানক পূজা বিধি। সেই পুরুষ নিজের বুক চিরে কয়েক ফোঁটা রক্ত ঝরিয়ে কয়লা মাটি গুলে জবার শরীরের বিশেষ স্থানে স্থানে একটি করে ফোঁটা দিল। গুজ্জ কিছু মন্ত্রাদি পাঠ মিটতেই একটি ধারালো ছোড়া নেমে এলো জবার একেবারে কণ্ঠের কাছে। তারপর গোটা রাত কাটল। সেই পুরুষ নিজের আসন থেকে এতটুকু নড়ল না। পূজাবিধি একে একে সম্পূর্ণ হতে থাকল। ভূপেন খুড়োর নাতি গোপালকে নাকি পাওয়া যাচ্ছিল না। সেই দুপুরে খেলতে বেরিয়েছিল, তারপর থেকে আর ঘরে ফেরেনি। সারাদিন কাটার পর তাকে পাওয়া গেল সন্ধে নাগাদ মনসাতলার কাঁটা ঝোপের মধ্যে। গোপালের শরীরে একটা নীল রং ধরেছে। গাঁয়ের লোকজনের বুঝতে বাকি ছিল না যে গোপালকে আসলে সাপে কেটেছে। মনসাতলার ওখানে একটা বিষাক্ত শঙ্খচূড় সাপ আছে। মনসা পুজোর দিন সে আসে। গোপালকে কি তবে সেই সাপেই কেটেছে? গোপালের দেহ ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে। গোপালের বাপ মা অনেক আগেই দেহ রেখেছে। এক রাতের বেলায় অকস্মাৎ তাদের ঘরে আগুন লাগে। গোপাল সেদিন তার দাদুর কাছে শুয়েছিল। সেই আগুনের কবল থেকে আর নিস্তার পায়নি তার বাপ মা। তারপর থেকে গোপাল তার ঠাকুরদা ভূপেনের কাছেই মানুষ। গোপালকে আজ এই অবস্থায় দেখার পর থেকে ভূপেনের মুখে আর কথা সরছে না। গাঁয়ের বিষ বৈদ্য নিমাইকেও ডেকে আনা হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। সমস্ত চেষ্টার পর যখন আশা ছেড়ে দিয়ে কলা গাছের ডিঙি বানিয়ে নদীর জলে গোপালকে ভাসিয়ে দেওয়ার তোড়জোড় চলছে, তখন কে একটা বলে উঠল, ওহে, একবার শ্মশান ঘাটে সাধু বাবাকে ডাকলে হতো না? সাধুদের অনেক ক্ষমতা থাকে বলে শুনেছি বাবা। একবার চেষ্টা করে দেখলে হতো না গো? এমন কচি ছেলেটার মুখের দিকে চেয়ে যদি একবার, কি বলো হে? বিশেষ ভরসা না থাকলেও কথাটা একেবারে ফেলে দিতে পারল না কেউ। তখন বেশ রাত। জনা কয়েক লণ্ঠন পিদিম এসব নিয়ে রওনা দিল শ্মশানের দিকে। গাঁয়ের শ্মশান তেমন ভয়ের জায়গা নয়, কিন্তু হাজার হোক শ্মশান তো। এমন জমাট অন্ধকারে হাতে গোনা কয়জন মিলে শ্মশান ভূমিতে পা রাখা যেমন তেমন কথা নয়। ভয় একটু হয়ই। বিষ বৈদ্য নিমাইও তাদের সাথে গিয়েছিল। শ্মশান ভূমিতে পা রেখে বাঁয়ের বাঁকটা পেরোতেই তাদের চোখে পড়ল অদূরে চিতার ওপারে একটা ধুনি জ্বলছে। আর সেই ধুনির সামনেই বসে আছে এক দীর্ঘকায় অবয়ব। পরনে কেবল একটি রক্তবর্ণ কৌপিন। এমন নির্জন নিস্তব্ধ শ্মশান ভূমিতে অমন দর্শন একজনকে দেখে
এদের মধ্যে একটা অজানা ভয়ানক ভাবের উদয় হয়েছে। কে যে সামনে এগিয়ে যাবে সেই নিয়ে একটা দোলাচলের লড়াই চলছে মনের মধ্যে। অবশেষে ঠিক হলো তারা সকলেই একসাথে এগুবে। তাদের দেখতে পেয়ে সাধুজি নিশ্চয়ই মুখ ফুটে কিছু বলবেন, তখনই আসল কথাটা পারবে তারা। আসলে এই সাধুজিকে বেশ কয়েকদিন এই শ্মশান ভূমিতে দেখলেও যে কেউ কথা বলতে যায়নি। না জানি কেমন মানুষ তিনি। এমন শ্মশানবাসী সাধক তান্ত্রিকেরা বড়ই ভয়ানক ধরনের হয়, কি থেকে কি করে দেবে। কিন্তু কোনো ভয়ই যে গোপালের প্রাণের চেয়ে অধিক বড় নয়, এই বিষয়টা ক্রমাগত তারা নিজেদের বোঝাতে থাকল। অতঃপর যা আছে কপালে এই ভেবে তারা এগোলো সেই সাধকের দিকে। গোপালের জন্য একটা শেষ চেষ্টা তাদের করতেই হবে। সাধুজির সামনে গিয়ে দাঁড়াতে তারা বুঝল তিনি চোখ বুজে ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। তার ধ্যান ভাঙানো কি ঠিক হবে? যদি উনি রুষ্ট হন তখন? কিন্তু এসব চিন্তাধারার মাঝে ঘটল এক এমন জিনিস যা তারা চিন্তাই করেনি, যা তাদের কাছে অচিন্তনীয়। তারা কিছু বলার আগেই ধুনির সামনে বসে ধ্যানমগ্ন সাধুজি বলে উঠলেন, গোপালকে মনসা তলার শঙ্খচূড় কাটেনি, ওর শরীরে কালকে উটের বিষ ঢুকেছে। আর সে যেমন তেমন কালকে উঠে নয়, মন্ত্রধর কালকে উঠে। তোমরা এখন যাও, গোপালের কিছু হবে না। আমি ভোর রাতে সেখানে যাব। আমি না যাওয়া অবধি গোপালকে তোমরা ছুঁয়ো না। কাল দুপুরের আগে গোপাল চোখ খুলবে না, হে চোখ খুলবে না। মহেন্দ্র আজ মনে মনে ভীষণই চিন্তিত। কাল রাতের পর থেকে বারবার তার মনে হচ্ছে কিছু যেন একটা অকল্যাণ ঘটবে। এমনকি আজ ভোরেও কুক পাখি নজরে পড়েছিল তার। একেবারে ওর বাড়ির উঠোনের আশফল গাছের ডালে বসেছিল সে। মহেন্দ্রর দিকেই যেন একভাবে তাকিয়েছিল পাখিটা। এ লক্ষণ মোটেই ভালো কিছু নয়। পাখিটাকে দেখার পর থেকেই আরো যেন ভেতরে ভেতরে দুমড়ে রয়েছে সে। না জানি আজ সন্ধ্যের পর আসনে বসলে কি হবে। অন্যদিকে ভোর রাতে গোপালকে দেখতে এসেছিল শ্মশানের সেই সাধুজি। গোপালের হাঁটুর থেকে একটু উপরে জলজলে সাপের কামড়ের দাগ। সাধুজি বললেন, কে আছো? একটা ধারালো ছোরা জাতীয় কিছু দাও দেখি। ছুরি হাতের কাছে না পেয়ে একটা খুর এনে দিল কেউ একজন। সেটা নিয়ে সাধুজি গোপালের ক্ষতস্থানের চারিপাশ দিয়ে গোল করে কাটতে শুরু করলেন। উপস্থিত যে কয়েকজন ছিল তাদের চোখ দাঁড়িয়ে গেল এসব দেখে। এই তান্ত্রিক সাধক কি করতে চায়? দেখতে দেখতে এক স্তর মাংস উঠে এলো গোপালের পা থেকে। সাধুজি নিজের হাতের পাতায় সেই মাংস রেখে সবার উদ্দেশ্যে বলে উঠলেন,
ভালো করে চেয়ে দেখো দেখি কি দেখতে পাও। সবাই হতবাক হয়ে দেখল গোপালের মাংসের ভেতর দিকটা একদম কালো হয়ে গিয়েছে। কিন্তু তার চেয়েও ভয়ানক বিষয় হল সদ্য কেটে নেওয়া মাংসের মধ্যে এতটুকু ভেজা ভাব নেই, রক্ত লসিকা কোনো কিছুই নেই, একেবারে খটখটে শুকনো, আর তার উপর খুব মিহি মিহি রোঁয়া গজিয়েছে, ঠিক যেন শুঁয়োপোকার দেহের মতো। কেউ একজন জিজ্ঞেস করল, এই সব কি সাধু বাবা? এ বড় ভয়ানক জিনিস হে, মন্ত্রধর কালকে উঠে। এ গায়ে কি এমন কেউ আছে যে গুপ্ত সাধনা জাতীয় কিছু করে? এ কিন্তু বড় যেমন তেমন জিনিস নয়। খোঁজ লাগাও, খোঁজ লাগাও। তাকে খুঁজে না বের করতে পারলে মহা সর্বনাশ আসবে। আশপাশের গায়ে খোঁজ নিয়ে দেখো তো, ভোরবেলায় কোনো মন্দিরে মৃত বালিকাদের দেহ পাওয়া গিয়েছে কিনা। এদিক ওদিক সব দিকের গায়ে খোঁজ রেখো, বুঝলে? জল কিন্তু বড্ড ঘোলা ঠেকছে হে। গোপালকে এই যাত্রায় আমি বাঁচিয়ে দেব, কিন্তু সেই মানুষকে খুঁজে বের না করতে পারলে এমন আরো যে কত কচি কাচার প্রাণ যাবে তা গুণে শেষ করতে পারবে না। এক আসুরিক শক্তির কাজ সব। বড়ই বড়ই জটিল জিনিস। খোঁজ লাগাও, খোঁজ লাগাও। আর শোনো, কাজের কথাটা শুনে রাখো। এই একটা শিকড় আমি দিয়ে যাচ্ছি, এটাকে ভালো করে থেঁতো করবে। তারপর গোপালের পায়ের যেই জায়গাটা আমি কাটলাম সেখানে খুব পরিপাটি ভাবে লাগিয়ে একটা পরিষ্কার কাপড় বেঁধে দেবে। দেখবে দুপুরের মধ্যে গোপাল চোখ খুলবে। কিন্তু মনে রেখো, এই গোপালকে আমার পরে এক সময় প্রয়োজন হতে পারে। তখন ওকে আমি কিছু সময়ের জন্য নিয়ে যাব। ওকে দিয়ে বিশেষ কাজ আছে। আর তোমাদের যা বললাম, ভেতরে ভেতরে সেই মানুষের খোঁজ চালাও। নন্দকে যদি তোমাদের সাথে পাঠাতে পারতাম তবে নিশ্চিন্ত হতাম, কিন্তু ওকে তো আমি একটা কাজে পাঠিয়েছি। নন্দকে ঠাকুর? নন্দকে তোমরা চিনবে না। ওর ভালো নাম কৃষ্ণানন্দ। এই গাঁয়ের বাসিন্দা সে নয়। যাই হোক, সেসব দেখছি কি করা যায়। এখন আমি চলি। খালি মুখেই চলে যাবেন ঠাকুর? একটু জল বাতাসা খেয়ে গেলে হতো না? না, এখন আমার উপবাস কাল চলছে। আচ্ছা, কিন্তু যাওয়ার আগে আপনার নামটা যদি বলে যেতেন। সেসব তো কিছুই জানি না আমরা। আমার মতো ভব ঘুরে সাধকের আবার নাম? তাও জানতে চাও যখন, অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত।
শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প সতীর সাপ প্রথম অংশ। এরপর কি হবে তা জানতে জুড়ে থাকুন গল্পম্যানের সাথে। গল্পের প্রথম অংশটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।